নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাজ এক্সপেক্টেড, চারদিকে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প একাই পুরো সারা পৃথিবীকে হিলিয়ে রেখে দিয়েছে। হোয়াট এভার, ভালো করুক খারাপ করুক যাই করুক, কী করছে অন্য ব্যাপার, কিন্তু একার ওপরে একাই নিয়ন্ত্রণ করছে কবে কি হবে না হবে, যা ইচ্ছে করছে আর কি। এখন ব্যাপার হচ্ছে, এরম লোককে আপনি তো ভয় পাবেনই। এরম লোক আপনাকে একটা অনিশ্চয়তা পুরো শেয়ার মার্কেটে বাতাবরণ ক্রিয়েট করবেই। তার কারণ হচ্ছে, আপনি ভাবুন, ইউরোপিয়ান ইউনিয়ন মানে যে দেশগুলোকে ওপর এই ট্যারিফটা চাপালো, এরা মোটামুটি ফ্রম 1995 সম্ভবত, আমি ঠিক আমার মনে পড়ছে না, তারপর থেকে এরাদের সঙ্গে নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব। তার মধ্যে কয়েকজন ফাইভ আইস কান্ট্রির ওয়ান অফ দেম। যেমন কানাডা, ধরুন কানাডার সঙ্গে এখন কানাডার কিছু প্রদেশ বলছে যে না এটাও আমার, গ্রিনল্যান্ড বলছে আমার। আবার একটা লোকের কোন জায়গায় সে পৌঁছে গেছে ভাবুন, বলছে যদি তুমি আমাকে গ্রিনল্যান্ড নিতে না সাহায্য করো তাহলে তোমার 10% ট্যারিফটা 25% হয়ে যাবে। মানে আপনি আমার জায়গা দখল করবেন, আবার এটাকে আমাকে আপনাকে সাপোর্ট করতে হবে। আমি যদি সাপোর্ট না করি ট্যারিফটা 10% থেকে বেড়ে 25% হবে। আনবিলিভেবল। মানে কি বলবো, এটা কি বলবো, মানে মানে এই ধরনের, মানে আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। এত মানে অ্যারোগেন্ট আমার দেখা নেই। মানে তবে একটা খারাপ জিনিস করছেন, যেটা করছেন সেটা হচ্ছে সমস্ত বন্ধু দেশ পেছনে চলে যাচ্ছে, এবং সেটা জোট বাঁধলে একটা অন্যরকম ব্যাপার হবে। সমস্ত এরা তো এত বছর ধরে এদের বন্ধু। তার মানে আমি সকালবেলা ওই জন্য আপনাদের লিখলাম সকালে যে মর্নিং নোট, তাহলে বুঝে দেখুন ভারতের ওপর কী পরিমাণ চাপ আছে। যে বন্ধুর সঙ্গে এরম করতে পারে, তো ভারত তো অত কাছের দেশ কোনোদিন আমেরিকা আমেরিকার গ্রুপে ভারত এসছে অনেক পরে। ভারত চিরকালই রাশিয়াপন্থী বা জোট নিরপেক্ষ আন্দোলন করে এসছে। তাহলে কি চাপ নিয়ে যে ট্রেড ডিল হয়নি। এবং আপনি আগের দিনে আমি বলছিলাম যে 75টা দেশের ওপর ভিসা ব্যান্ড, কালকে আপনার উপরে করতে পারে। আমি যদি বলি ও যুক্তিটা কি, না গ্রিনল্যান্ডে ডেনমার্কের ক্ষমতা নেই গ্রিনল্যান্ডকে রক্ষা করবার, চায়না বা রাশিয়া নিয়ে নেবে। সেই জন্যে কালকে ওর মনে হতেই পারে ভারতের ক্ষমতা নেই কাশ্মীরকে রক্ষা করার, চায়না অলরেডি হুমকি দিচ্ছে নিয়ে নিতে পারে, অরুণাচল প্রদেশে চায়না হুমকি দিচ্ছে নিয়ে নিতে পারে। তা সেই জন্যে কি অরুণাচল প্রদেশ আর কাশ্মীরটাও দাবি করবে? মানে যুক্তিটা ধরনের এরম। তার মানে বুঝতে পারছেন যে সারা ওয়ার্ল্ড লিডাররা কী রকম চাপে আছে। এই প্রেশারে মার্কেট এই 108 পয়েন্ট ঠিকই আছে। যদিও আগের দিনে আপনারা যদি শুক্রবারের ভিডিও শুনে থাকেন, আমি বলেছিলাম যখন 700-র পরপর দুটো দিন বন্ধ করলো 700-র নিচে, দ্যাটস একটা ডাউন ট্রেন্ড সামান্য করছে। কিন্তু আজকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। ওই জন্য ভাবছিলাম যে 25,200 24,800 লেখার পরও যখন বারবার নিফটিটাকে 4-5বার নিফটির অপশান চেন এগুলো দেখলাম না, তখন মনে হলো সকালবেলা, আমি সকালের কথা বলছি, 25,400 মেবি একটা ভালো সাপোর্টের কাজ করতে পারে। কাল পরশুর মধ্যে বোঝা যাবে, যদি না আর কোনো খারাপ খবর আসে তাহলে আমরা হয়তো দেখতে পারি যে 25,400 ইন্ট্রাডে, 400 নিচে ইন্ট্রাডে যেতে পারে, কত অবধি যাবে আমি জানি না, গিয়ে যদি 400-র ওপরে ক্লোজ দিতে পারে তাহলে সেখান থেকে মার্কেটটা ঘুরে আবার ওপরের দিকে রওনা হতে পারে। কারণ আপনি যদি লাস্ট ডিসেম্বরের কবে থেকে দেখলাম না, নভেম্বরের 24 তারিখ থেকে কবে থেকে একটা দেখলাম, মার্কেট একটা 25,400 26,400 এরকম একটা ট্রেডিং রেঞ্জ তৈরি করেছে। 25,400 26,400। এখন যেহেতু আমরা প্রথমবার দেখুন 26,400-র কাছে গেছিলাম, পরের বার 26,200 থেকে ব্যাক করেছি। এইবার যদি 25,400 থেকে আমরা ব্যাক করতে পারি তখন আমরা আবার ওই লেভেলটা 26,200-400 যাব। যদি পেরোই সেক্ষেত্রে 27,000 অবধি নিফটির জার্নি হতে পারে। মানে পজিটিভলি সব দেখলে। এখন কালকে যদি বলে এই করবো ওই করবো, কালকে ভারতের ভিসা বন্ধ করে দিল, তাহলে তো অনেক কিছুই হবে। কি কি করতে পারে না তাও আমার জানা নেই, আমি সেটা না, আমি বলছি যদি এই অবস্থা আজকের মতো অবস্থা থাকে, টেকনিক্যাল যা বলছে আর কি, এটা একদম শর্ট টার্মের জন্য বললাম, নিউজ ড্রিভেন নয়। নিউজ অনেক কিছু খারাপ আসতে পারে, আমার জানা নেই। এবার দেখুন, এটা Q3 রেজাল্ট, কিন্তু Q3 রেজাল্টে একটা প্রবলেম হয়েছে।
রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট সেরম বড় নেই। এই উইপ্রোটা আগের দিন এলো একটা অ্যাক্সিডেন্ট ধরুন, এছাড়া সেরম বড় অ্যাক্সিডেন্ট যে বিশাল খারাপ রেজাল্ট হয়েছে। রিলায়েন্সের রেজাল্ট মোটামুটি, এখন রিলায়েন্সের রেজাল্ট বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, খুব খারাপ আপনি বলতে পারবেন না। এবং যেহেতু রিলায়েন্স ওপর থেকে প্রায় 12-13% পড়ে আছে আজকের দাম ধরলে, আমার মনে হয় না বেশি নিচে যাবার জায়গা আছে, যদি না কোনো এর পরে কোনো আলাদা নিউজ আছে, কোনো খারাপ খবর আছে। আপনি যদি যারা ব্রোকারেজ কলগুলো দেখেন, তাহলে দেখবেন বেশিরভাগ বড় ব্রোকারে কী করেছে, বাই রেটিংটা কিন্তু রেখেছে। হ্যাঁ, অনেকে কি করেছে, টার্গেটটা একটু রিডিউস করেছে। সেটা করবেই, আপনার যখনই মার্জিন কম আসবে, রেজাল্টটা সেই অনুসারে হবে না, টার্গেট রিডিউস হবে। সেগুলো আবার খুব ভালো এলে টার্গেট আরও বড় হবে, রেজ হবে। এটা স্বাভাবিক ব্যাপার, এই নিয়ে এত ভাবনার কিছু নেই। আমি একটা জিনিস আপনাদের বলবো, আমি শনি রবি সামান্যই টাইম পেয়েছিলাম, প্রচণ্ড ব্যস্ত আছি। এখানে আরেকটা কথা আপনাদের বলে নিই, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, মানে এই 3 তারিখের পর থেকে হয়তো আপনাদের সঙ্গে একটু যোগাযোগটা 3-4 দিনের জন্য একটু গণ্ডগোল হতে পারে। আমার ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত থাকবো 3-4 দিন, ফলে 2-একটা ভিডিও একটু এদিক ওদিক হতে পারে। সেটা আপনারা আগে থেকে আপনাদের বলছি, এটা একটু ম্যানেজ করে নেবেন। চেষ্টা করব মর্নিং নোট অন্তত অডিওতে অন্তত দেবার, যদি সম্ভব হয়। জানি না সম্ভব হবে কি না, বাট উইল ট্রাই, নাও হতে পারে। ওই টাইমটা একটু এদিক ওদিক থাকবে, ওই 4, 5, 6 মানে বুধ, বৃহস্পতি, শুক্র, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, আমি এখনও পর্যন্ত মানে গতকাল অবধি, আমি শনিবার পর্যন্ত কথা বলছি, মোটামুটি 168টা কোম্পানির রেজাল্ট বেরিয়েছে আমি দেখলাম। তার মধ্যে দেখলে যদি আপনি বলেন 37% গুড রেজাল্ট, 37 না, দাঁড়ান আমি কত দেখলাম, 45% মোটামুটি ভালো রেজাল্ট। 168টা কোম্পানির মধ্যে 45% মোটামুটি ভালো রেজাল্ট। 37% চলে যায়, মানে 45 থেকে 47 ভালো রেজাল্ট, 37% যেরম আশা করা গেছে তার। 16% হচ্ছে খারাপ রেজাল্ট। 16% রেজাল্ট নট আপ টু দ্য মার্ক, মানে যেটা ভাবা হয়েছে তার নিচে গেছে, বিলো এস্টিমেট। তাহলে অ্যাবাভ এস্টিমেট হচ্ছে 47, এস্টিমেটের রেজাল্ট এদিক ওদিক মিলিয়ে ঠিকঠাক 37, আর 16% হচ্ছে বিলো এস্টিমেট রেজাল্ট মোটামুটি। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। আমরা যখন রেজাল্ট দেখি, আমরা কীভাবে দেখি বলুন তো? আমরা টপ লাইন আর বটম লাইন দেখি, যে টপ লাইনটা কত বেড়েছে, মানে আয়টাই কত বাড়লো, কী হলো, আর বটম লাইন মানে মার্জিন, প্রফিট কী হয়েছে না হয়েছে। এখন আপাতত নেক্সট উইক উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর এই রেজাল্টের জন্য। তার কারণ এখনও পর্যন্ত যেটা একটু বাজে আর কি মার্কেটের জন্য, সেটা হচ্ছে টপ লাইন গ্রোথ 11%। এই 168টা কোম্পানির রেজাল্ট যদি আপনি ভালো করে অ্যানালাইজ করেন, আপনি দেখবেন তার টোটাল মিলিয়ে টপ লাইন গ্রোথটা 11% মতো, 11% মোটামুটি আমি যা দেখলাম। এখন আমি যদি কিছু মিস করে থাকি, তাও মোটামুটিভাবে আমি দেখেছি, যেটুকু সময় পেয়েছি, অল্পই সময় পেয়েছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য, বলবার জন্য। তো এই টপ লাইন গ্রোথটা কম, তার কারণ হচ্ছে, আমি একটা কথা আপনাদের সবসময় বলি, দেখবেন কি বলি বলুন তো, দেখুন কথাটা সবসময় বলি, আপনি যদি আপনার পোর্টফোলিও হোক, আপনার পয়সাটাকে হোক, যদি 16%-এ গ্রোথ করাতে পারেন, ইউ ডোন্ট নিড এনিথিং। আপনি আপনার ইনভেস্টমেন্ট, আপনি ওয়েলথ ক্রিয়েট করবেন, তাই তো? একইভাবে এই টপ লাইন গ্রোথ সবসময় 14%, 16 এর ওপরে যদি টোটাল মিলে থাকে, আমরা বলি ভেরি গুড, মানে আমাদের রেজাল্ট ফেলগুলো ঠিকঠাক লাইনে আছে, ইন লাইন বলি না, টোটাল মিলে, মানে একটা ইন্ডাস্ট্রি ইন লাইন। তো সেটা টপ লাইন হিসাবে 11% ইজ নট গুড, এইটা একটু দেখার ব্যাপার। তো নেক্সট উইক আমাদের প্রচুর ইম্পর্ট্যান্ট রেজাল্ট আছে। সেই রেজাল্টগুলোর পর যদি এই টপ লাইনটা একটু মানে ইমপ্রুভ করে, দেন ইটস গুড। কিন্তু টপ লাইন যদি কোনো কারণে বিলো 10 হয়ে যায় বা বিলো 12ও থাকে, দেন যারা বড় ইনভেস্টার, তাদের প্রেশার অফ সেলিং আর একটু বাড়তে পারে। তার কারণ তাদের চাপটা দুদিক দিয়ে,
আপনারা জানেন কালকেই টাকা প্রায়, আমি আজকেরটা লাস্ট অবধি দেখিনি, লাইফ লোয়ের থেকে সামান্য নিচে বন্ধ হয়েছে, 90 টাকা আশি চলে গেছিলো। তার মানে আপনি 6 মাস আগে 84 টাকায় যে টাকা ইনভেস্ট করেছিলেন, যত ডলার আপনার লেগেছিল, 84 টাকা দিয়ে আপনার বেশি ডলার লাগবে। আবার 90 টাকা দিয়ে যখন আপনি সেটাকে ফেরত নেবেন, তার মানে আপনি কত পাচ্ছেন? প্রায় 8% টাকা কম পাচ্ছেন। কিন্তু এমনিতেই আপনার লাভ হোক লস হোক, ইউ আর গেটিং ফিউয়ার মানি, 8% মানি ফিউয়ার। ইয়ার ভাবুন, তার মানে অ্যাটলিস্ট আপনাকে 14-15%-এ আপনার ইনভেস্টমেন্টকে বাড়াতে হবে, তবে তো আপনি একটা 5%-এর রিটার্ন পাবেন। তাহলে বুঝুন, যদি টপ লাইন গ্রোথটাই কম হয়, তাহলে 14% এটাকে বাড়ানো বেশ কঠিন। তখন ওরা কি দেখবে? না আপাতত আমরা বেরিয়ে যাই, পরে দেখা যাবে। কারণ ডলার রুপিতে রুপি ইমিডিয়েট স্ট্রং হয়ে যাবে, এইটা কোনো দিক দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। যত অনিশ্চয়তা তত বেশি এই ব্যাপারটা ক্লিয়ার হবে না। এদিক দিয়ে আপনার একসঙ্গে গোল্ড সিলভার বাড়ছে, ওদিকে ডলার ইন্ডেক্সটা শক্তিশালী হচ্ছে, সব মিলিয়ে অনিশ্চয়তার বাতাবরণটা আর একটু বেড়ে যাবে। তার ফলে নেক্সট উইকের যত রেজাল্ট, এই উইক এবং নেক্সট উইক প্রচুর রেজাল্ট আছে। এই রেজাল্টের পর আমি আবার একবার আপনাদের সঙ্গে টোটাল যখন রেজাল্টগুলো মোটামুটি টপ 500 কোম্পানিসে এসে যাবে, আপনাদের সঙ্গে আরেকবার আলোচনা করব। আপাতত 168টা কোম্পানির কী ধরনের রেজাল্ট এসছে সেটা আপনাদেরকে আমি জানালাম ছোট করে। তো পুরোটা আসুক, পুরোটা নিয়ে আলোচনা করব। এদিক দিয়ে দুটো শেয়ার নিয়ে একটু বলে দিই আপনাদের সামান্য। রিলায়েন্সটা বললাম, এইচডিএফসি ব্যাঙ্ক আর একটা ইম্পর্টেন্ট শেয়ার, অনেকটা লোকে দেখে। এইচডিএফসি ব্যাঙ্ক দেখবেন আস্তে 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 নিজের ইম্পর্টেন্ট লেভেলগুলো কিন্তু ভেঙেছে। কিন্তু আপনি যদি লাস্ট 3 বছর দেখেন, 3 বছর মানে 2023, 2024, 2025, একটা অদ্ভুত ট্রেন্ড দেখলাম। প্রতিবারই এই জানুয়ারি মাসের কোনো একদিনে এইচডিএফসি ব্যাঙ্ক লো করেছে। তো সেই ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে তাহলে, এবং যতবারই লো করেছে ততবার নেক্সট 6 মাসে এইচডিএফসি ব্যাঙ্ক 15 থেকে 38% পর্যন্ত রিটার্ন দিয়েছে, 15 to 38। এগুলো কিন্তু সব কি বলছি প্রিভিয়াস ডাটা, মানে ল্যাগ ডাটা। অ্যাকচুয়াল যে এটা এবারও হবে এরকম কোনো নিশ্চয়তা নেই, ওইখানে ওই ভুলটা করবেন না। আমি ডাটাগুলো আপনাদের সঙ্গে রাখছি, লাস্ট 3 বছর এটা হয়েছে। দেখা যাক এই বছরটা কী আছে। ভালো থাকবেন। নিফটি যে জায়গায় আছে, যদি 25,400 না ভাঙে, যেটা বললাম, তাহলে একটা আবার ওপরের দিকে একটা যাত্রা দেখা যেতে পারে। ভাঙলে তখন 25,200, 24,800 যেরকম বলেছি, তখন আবার সেখানে আলোচনা করা যাবে। আর ডোনাল্ড ট্রাম্প এখন আপনাদের আমি একদিন দিয়েছিলাম, রেজিস্ট্যান্সের বদলে ডোনাল্ড ট্রাম্প নামটা লিখতে পারেন, একই ব্যাপার, একটাই রেজিস্ট্যান্স, ট্রাম্প। দেখা যাক উনি কী করেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।